নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পাঠ করব কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প বিন্দুর ছেলের প্রথম পর্ব। যাদব মুখুজ্জে ও মাধব মুখুজ্জে যে সহোদর ছিলেন না, সে কথা নিজেরা তো ভুলিয়াই ছিলেন, বাহিরের লোকও ভুলিয়াছিল। দরিদ্র যাদব অনেক কষ্টে ছোট ভাই মাধবকে আইন পাশ করাইয়াছিলেন এবং বহু চেষ্টায় ধর্নাঢ্য জমিদারের একমাত্র সন্তান বিন্দুবাসিনীকে ভাতৃবধূরূপে ঘরে আনিতে সক্ষম হইয়াছিলেন। বিন্দুবাসিনী অসামান্য রূপসী। প্রথম যেদিন সে এই অতুল রূপ ও 10 সহস্র টাকার কাগজ লইয়া ঘর করিতে আসিয়াছিল, সেদিন বড় বউ অন্নপূর্ণার চোখে আনন্দাশ্রু বহিয়াছিল। বাড়িতে শাশুড়ি ননদ ছিল না, তিনিই ছিলেন গৃহিণী। ছোট বধূর মুখখানি তুলিয়া ধরিয়া প্রতিবাসিনীদের কাছে সগর্বে বলিয়াছিলেন, ঘরে বউ আনতে হয় তো এমনি, একেবারে লক্ষ্মীর প্রতিমা। কিন্তু দুদিনেই তাহার ভুল ভাঙিল। দুদিনেই টের পাইলেন ছোট বউ যে ওজনে রূপ ও টাকা আনিয়াছে, তাহার চতুর্গুণ অহংকার অভিমানও সঙ্গে আনিয়াছে। একদিন বড় বউ স্বামীকে নিভৃতে ডাকিয়া বলিলেন, হ্যাঁ গা, রূপ আর টাকার পুঁটুলি দেখে যে ঘরে বউ আনলে, কিন্তু এ যে কেউটে সাপ। যাদব কথাটা বিশ্বাস করিলেন না। মাথা চুলকাইয়া বার দুই তাই তো করিয়া কাছারি চলিয়া গেলেন। যাদব অতিশয় শান্ত প্রকৃতির লোক। জমিদারি সেরেস্তায় নায়েবি এবং ঘরে আসিয়া পূজা অর্চনা করিতেন। মাধব দাদার চেয়ে 10-12 বছরের ছোট, উকিল হইয়া সম্প্রতি ব্যবসা শুরু করিয়াছিল। সে আসিয়া কহিল, বৌঠান, টাকাটাই কি দাদার বেশি হলো? দুদিন সবুর করলে আমিও তো রোজগার করে দিতে পারতাম। অন্নপূর্ণা চুপ করিয়া রহিলেন। এছাড়া আরও একটা বিপদ হইয়াছিল। ছোট বউকে শাসন করিবার জো ছিল না। তাহার এমনি ভয়ঙ্কর ফিটের ব্যামো ছিল যে, সেদিকে চাহিয়া দেখিলেও বাড়িশুদ্ধ লোকের মাথা ঝিমঝিম করিতে থাকিত এবং ডাক্তার না ডাকিলে আর উপায় হইত না। সুতরাং সাদের বিবাহটা যে ভুল হইয়া গিয়াছে, এই ধারণাই সকলের মনে বদ্ধমূল হইয়া গেল। শুধু যাদব হাল ছাড়িলেন না। তিনি সকলের বিরুদ্ধে দাঁড়াইয়া ক্রমাগত বলিতে লাগিলেন, না গো না, তোমরা পরে দেখো, মায়ের আমার অমন জগদ্ধাত্রীর মতো রূপ, সে একেবারে নিষ্ফল যাবে? এ হতেই পারে না। একদিন কি একটা কথার পরে ছোট বউ মুখ অন্ধকার করিয়া স্থির হইয়া বসিয়া আছে দেখিয়া ভয়ে অন্নপূর্ণার প্রাণ উড়িয়া গেল। হঠাৎ তাহার কি মনে হইল, ঘরের মধ্যে ছুটিয়া গিয়া তাহার 1.5 বছরের ঘুমন্ত ছেলে অমূল্যচরণকে টানিয়া আনিয়া বিন্দুর কোলের উপর নিক্ষেপ করিয়াই তিনি পলাইয়া গেলেন। অমূল্য কাঁচা ঘুম ভাঙিয়া চিৎকার করিয়া উঠিল। বিন্দু প্রাণপণ বলে নিজেকে সংবরণ করিয়া মূর্ছার কবল হইতে আত্মরক্ষা করিয়া ছেলে বুকে করিয়া ঘরে চলিয়া গেল। অন্নপূর্ণা আড়ালে দাঁড়াইয়া তাহা দেখিলেন এবং ফিটের ব্যামোর এই অমোঘ দৈব ওষুধ আবিষ্কার করিয়া পুলকিত হইলেন। সংসারের সমস্ত ভার অন্নপূর্ণার মাথায় ছিল বলিয়া তিনি ছেলে মানুষ করিতে পারিতেন না। বিশেষ সমস্ত দিনের কাজকর্মের পর রাত্রে ঘুমাইতে না পাইলে তাহার বড় অশোক করিত, তাই এই ভারটা ছোট বউ লইয়াছিল। মাসখানেক পরে একদিন সকালবেলা সে ছেলে কোলে লইয়া রান্নাঘরে ঢুকিয়া বলিল, দিদি, অমূল্য ধনের দুধ কই? অন্নপূর্ণা তাড়াতাড়ি হাতের কাজ ফেলিয়া রাখিয়া ভয়ে ভয়ে বলিলেন, 1 মিনিট সবুর কর বোন, এখনই জাল দিয়ে দিচ্ছি। বিন্দু ঘরে ঢুকিয়াই তাহা দেখিয়া রাগিয়া গিয়াছিল। তীক্ষ্ণ কণ্ঠে বলিল, কালও তোমাকে বলেছি আমার 8টার আগে দুধ চাই, তা সে তো 9টা বাজে। কাজটা তোমার যদি এতই ভারী ঠেকে দিদি, কষ্ট করে বললেই তো পারো, আমি অন্য উপায় দেখি। হ্যাঁ বামুন মেয়ে, তোমারও কি একটু হুঁশ থাকতে নেই গা? বাড়ি শুদ্ধ লোকের পিণ্ডি রান্না না হয় 2 মিনিট পরেই হতো। বামুন ঠাকরুন চুপ করিয়া রহিলেন। অন্নপূর্ণা বলিলেন,
তোর মতো শুধু ছেলেকে টিপ পরানো আর কাজল দেওয়া নিয়ে থাকলে আমাদেরও হুঁশ থাকতো। 1 মিনিট আর দেরি সয় না ছোট বউ। ছোট বউ তাহার উত্তরে বলিল, তোমার অতি বড় দিব্যি রইল দিদি, যদি কোনোদিন আর অমূল্যের দুধে হাত দাও। আমারও দিব্যি রইল, আর কোনোদিন যদি তোমাকে বলি। এই বলিয়া সে মেঝের ওপর অমূল্যকে দুম করিয়া বসাইয়া দিয়া দুধের কড়া তুলিয়া আনিয়া উনুনের উপর চড়াইয়া দিল। এই অভাবনীয় ব্যাপারে অমূল্য চিৎকার করিয়া উঠিতেই বিন্দু তাহার গাল টিপিয়া বলিল, চুপ কর হারামজাদা, চুপ কর, চেঁচালে একেবারে মেরে ফেলব। বিন্দুর ব্যাপারে বাড়ির দাসী কদম ছুটিয়া আসিয়া খোকাকে কোলে লইতে গেলে বিন্দু তাহাকে ধমকাইয়া উঠিল, দূর হ, সামনে থেকে দূর হ। সে আর অগ্রসর হইতে পারিল না, ভয়ে আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল। বিন্দু আর কাহাকেও কিছু না বলিয়া রোরুদ্যমান শিশুকে কোলে তুলিয়া লইয়া দুধ জাল দিতে লাগিল। অন্নপূর্ণা স্থির হইয়া দাঁড়াইয়া রহিলেন। খানিক পরে বিন্দু দুধ লইয়া চলিয়া গেলে তিনি পরিচারিকাকে সম্বোধন করিয়া বলিলেন, শুনলে মেয়ে ওর কথা? সেই যে একদিন হাসতে হাসতে বলেছিলুম অমূল্যকে তুই নে, ছোট বউ সেই জোরে আজ আমাকেও দিব্যি দিয়ে গেল। যাহা হোক, এমন করিয়া অন্নপূর্ণার ছেলে বিন্দুবাসিনীর কোলে মানুষ হইতে লাগিল, এবং তাহার ফল হইল এই যে অমূল্য খুড়িকে মা এবং মাকে দিদি বলিতে শিখিল। ইহার বছর 4 পরে যেদিন খুব ঘটা করিয়া অমূল্যের হাতে খড়ি হইয়া গেল, তাহার পরদিন সকালে অন্নপূর্ণা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। বাহির হইতে বিন্দুবাসিনী ডাকিয়া কহিল, দিদি, অমূল্যধন প্রণাম করতে এসেছে, একবারটি বাইরে এসো। অন্নপূর্ণা বাহিরে আসিয়া অমূল্যের সাজগোজ দেখিয়া অবাক হইয়া গেলেন। তাহার চোখে কাজল, কপালে টিপ, গলায় সোনার হার, মাথার উপর ঝুঁটি করিয়া চুল বাঁধা, পরনে একখানি হলুদ রঙের ছোপানো কাপড়, এক হাতে দড়ি বাঁধা মাটির দোয়াত, বগলে ক্ষুদ্র একখানি মাদুর জড়ানো গুটিকতক তালপাতা। বিন্দু বলিল, দিদিকে প্রণাম করো তো বাবা। অমূল্য জননীকে প্রণাম করিল। তাহার পায়ে জুতা নাই, মোজা নাই, পরনে নানাবিধ বিলাতি পোশাক নাই। অন্নপূর্ণা এই অপরূপ সাজ দেখিয়া হাসিয়া বলিলেন, এতও তোর আসে ছোট বউ, ছেলে বুঝি পড়তে যাচ্ছে? বিন্দু হাসি মুখে বলিল, হ্যাঁ, গঙ্গা পণ্ডিতের পাঠশালে পাঠিয়ে দিচ্ছি। আশীর্বাদ করো দিদি, আজকের দিন যেন ওর জীবনে সার্থক হয়। চাকরের দিকে ফিরিয়া চাহিয়া বলিল, ভৈরব, পণ্ডিত মশাইকে আমার নাম করে বিশেষ করে বলে দিস, ছেলেকে আমার যেন কেউ না মারধর করে। দিদি, এই 5টা টাকা ধরো, বেশ করে একখানি সিধে সাজিয়ে টাকা কটি দিয়ে কদমের হাতে পাঠশালে পাঠিয়ে দাও। বলিয়া সে গভীর স্নেহে চুমা খাইয়া ছেলেকে কোলে তুলিয়া লইয়া চলিয়া গেল। অন্নপূর্ণার 2 চোখে অশ্রু উচ্ছ্বসিত হইয়া উঠিল। তিনি বামুন ঠাকুরুনকে উদ্দেশ্য করিয়া বলিলেন, ছেলে নিয়েই ব্যতিব্যস্ত, তবু পেটে ধরেনি, তাহলে না জানি ও কি করত। পাচিকা কহিল, সেই জন্য ভগবান বোধ করি দিলেন না। 18-19 বছর তো বয়স হলো। কথাটা শেষ হইতে পাইল না। ছোট বউ একা ফিরিয়া আসিয়া বলিল, দিদি, বড় ঠাকুরকে বলে আমাদের বাড়ির সামনে একটা পাঠশালা করে দেয়া যায় না? আমি সমস্ত খরচ দেব। অন্নপূর্ণা হাসিয়া ফেলিলেন, বলিলেন, এখনো সে 2 পা যায়নি ছোট বউ, এর মধ্যেই তোর মতলব ঘুরে গেল। না হয় তুইও জানা, পাঠশালে গিয়ে বসে থাকবি। বিন্দু অপ্রতিভ হইয়া হাসিয়া বলিল, মতলব ঘোরেনি দিদি, কিন্তু ভাবছি আড়ালে থাকা এক আর চোখের সামনে এক। পুরোরা সব দুষ্টু ছেলে, ওকে ছোটটি পেয়ে যদি মারধর করে। অন্নপূর্ণা বলিলেন, করলেই বা, ছেলেরা মারামারি করেই। তাছাড়া সকলের ছেলেই সমান ছোট বউ, তাদের বাপ মা যদি প্রাণে ধরে পাঠশালে দিতে পেরে থাকে, তুই পারবি না কেন? পরের সঙ্গে তুলনা করাটা বিন্দু একেবারে পছন্দ করিত না। তাই বোধ করি মনে মনে অসন্তুষ্ট হইয়া বলিল, তোমার এক কথা দিদি, ধরো কেউ যদি ওর চোখে কলমের খোঁচাই দিয়ে দেয়, তাহলে?
অন্নপূর্ণা তাহার মনের ভাব বুঝিয়া হাসিয়া বলিলেন, তাহলে ডাক্তার দেখাবি? কিন্তু সত্যি বলছি তোকে, আমি তো 7 দিন 7 রাত বসে ভাবলেও খোঁচাখুচির কথা মনে করতে পারতুম না। এত ছেলে পড়ে, কে কার চোখে কলমের খোঁচা দেয় তাও তো শুনিনি। বিন্দু কহিল, তুমি শোনোনি বলেই কি এমন কাণ্ড হতে পারে না? দৈবাতের কথা কে বলতে পারে? আচ্ছা বেশ, তো তুমি একবার বলেই দেখো না, তারপর যা হয় হবে। অন্নপূর্ণা গম্ভীর হইয়া বলিলেন, যা হবে তা দেখতেই পাচ্ছি। তুই একবার যখন ধরেছিস তখন কি আর না করে ছাড়বি? কিন্তু আমি অমন অনাছিষ্টি কথা মুখে আনতে পারবো না। আর তুইও তো কথা কোষ, নিজেই বলগে না। এবার বিন্দু রাগ করিল, বলিল, বলবই তো, এত দূরে রোজ রোজ আমি ছেলে পাঠাতে পারবো না। এতে কারোর ভালো লাগুক আর না লাগুক, আর এতে ওর বিদ্যে হোক আর নাই হোক। হ্যাঁ কদম, তোকে না বললুম সিদে দিয়ে আসতে? হাঁ করে দাঁড়িয়ে আছিস যে? তাহার ক্রুদ্ধ ভাব লক্ষ্য করিয়া অন্নপূর্ণা ব্যস্ত হইয়া বলিলেন, সিদে দিচ্ছি। একেবারে এত উতলা হোসনে ছোট বউ। আচ্ছা, ছেলে কি তোর বড় হবে না? তুই কি চিরকাল তাকে আঁচল চাপা দিয়ে রাখতে পারবি? এটা ভাবিস না কেন? ছোট বউ সে কথার জবাব না দিয়া বলিল, কদম, সিদে দিয়ে গুরুমশাইয়ের পায়ের ধুলো একটু তার মাথায় দিয়ে ছেলেকে ফিরিয়ে আনগে। তাকেও একবার বিকেলবেলা আসতে বলিস। যে বুঝবে না তাকে আর বোঝাবো কি করে? বলছি, ছোটটি পেয়ে যদি কেউ মারধর করে, না চিরকাল কি তুই আঁচল চাপা দিয়ে রাখতে পারবি? কি পারবো না পারবো সে পরামর্শ তো নিতে আসিনি বলিয়া সে উত্তরের জন্য অপেক্ষা না করিয়া হন হন করিয়া চলিয়া গেল। অন্নপূর্ণা অবাক হইয়া দাঁড়াইয়া রহিলেন। কদম বলিল, আর দাঁড়িয়ে থেকো না মা, হয়তো এখনই আবার এসে পড়বেন। উনি যা ধরেছেন, বিধাতা পুরুষেরও সাধ্যি নেই যে তা রদ করেন। সেই দিন সন্ধ্যার পর বড়কর্তা আফিং খাইয়া শয্যার উপর কাত হইয়া শুইয়া গুড়গুড়ির নল মুখে দিয়া নেশার পৃষ্ঠে চাবুক দিতেছিলেন। এমন সময় দরজার শিকলটা ঝনঝন করিয়া নড়িয়া উঠিল। যাদব কষ্টে চোখ খুলিয়া বলিলেন, কে ও? অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন, ছোট বউ কি বলতে এসেছে শোনো। যাদব ব্যস্ত হইয়া উঠিয়া বসিয়া বলিলেন, ছোট মা? কেন মা? ছোট বউকে তিনি অত্যন্ত ভালোবাসিতেন। ছোট বউ কথা কহিল না। তাহার হইয়া অন্নপূর্ণাই বলিয়া দিলেন, ওর ছেলের চোখে পোড়োরা কলমের খোঁচা মারবে, তাই বাড়ির মধ্যে একটা পাঠশালা করে দিতে হবে। যাদব হাতের নলটা ফেলিয়া দিয়া শঙ্কিত হইয়া বলিয়া উঠিলেন, কে চোখে খোঁচা মারলে? কই দেখি, কিরকম হলো? অন্নপূর্ণা তাহার হাতের নলটা তুলিয়া দিয়া হাসিয়া বলিলেন, এখনো কেউ মারেনি, যদির কথা হচ্ছে। যাদব সুস্থির হইয়া বলিলেন, ও যদির কথা? আমি বলি বুঝি? বিন্দু আড়ালে দাঁড়াইয়া হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া মৃদুস্বরে বলিল, দিদি, এই না তুমি বললে অনাছিষ্টি কথা মুখে আনতে পারবে না?